মাদ্রাসায় আমার শেষ কটি দিন। লিখেছেন সাদরুদ্দিন আইনি। 1991 সালে স্কুল শুরু হবার কিছুদিন পরে মাদ্রাসার সহকারী শিক্ষক মোল্লা আব্দুস সালাম তাঁর দলের পড়ুয়া লতিফজান মাকদুম এবং কয়েকটি অন্তরঙ্গ সহপাঠীর জন্য একটি প্রীতিভোজের বন্দোবস্ত করেন। রান্নাবান্না এবং পরিবেশনের ভার ছিল আমার উপর। মোল্লা আব্দুস সালাম থাকতেন মাদ্রাসার একটা সেরা কুঠুরিতে। এক খিলানের ঘরটি বড়সড়, অন্যান্য কুঠুরির মতো নয়। অগ্নিকুণ্ড আর পানির কল ছিল দরজার পাশে, তাই আমরা সবাই বেশ কাছাকাছি ছিলাম। পোলাও বা চা বানাবার সময় কথাবার্তায় আমিও যোগ দিতে পারি। বন্ধুদের সঙ্গে ঘরে ঢুকেই আমাকে চিনতে পারলেন লতিফজান মাকদুম। আব্দুস সালামকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটি না বায়েত বারাকে হামবড়া মির্জা আব্দুল ওয়াহিদকে হারিয়ে দেয়? বায়েত বারাক ছিল কবির লড়াই। প্রতিযোগী যে কবিতা আবৃত্তি করে তার শেষ অক্ষর নিয়ে অন্যজন তাকে হারিয়ে দেবার চেষ্টা করে। হ্যাঁ, বললেন আব্দুস সালাম। এখানে পড়তে এসে ও ভালোই করছে, বললেন লতিফজান মাকদুম। পার্টিটা আমার খুব ভালো লাগে, কেননা কথাবার্তা প্রধানত চলে কবিতা ও সাধারণভাবে সাহিত্য নিয়ে। অতিথিদের অধিকাংশই হয় কবি নয় কবিতা রসিক। যারা কবিতার বিষয়ে বিশেষ জানতেন না তারা ভালো গল্প বলিয়ে কোন সময়ে কি গল্প বলতে হবে সে বিষয়ে তাদের টনটনে জ্ঞান। মজার মজার গল্প তারা করলেন, একে অন্যের স্টাইলে দ্বিপদী বানালেন। আগেকার কবিদের চারপদী শ্লোকের আবৃত্তি ও মহাজন পন্থা অনুসরণের যে ব্যর্থ চেষ্টা সমকালীনরা করেছে তার সমালোচনা চলল। সমকালীন কবিরা প্রায়ই মহাকবির অনুসরণ করে, কিন্তু মহাকবির প্রতিপদে সর্বদা থাকে খুব স্পষ্ট বক্তব্য। অনুসরণকারীরা শুধু রূপ নিয়ে ভাবে, বিষয়বস্তু ও মনন নিয়ে মাথা ঘামায় না। অতিথিদের একজন দপ্তরি মোল্লা নাজরুল্লাহ লুৎফি আমার মনে সবচেয়ে গভীর দাগ কাটেন। পরে শুনি দপ্তরির কাজ তিনি ছেলেবেলায় করতেন। তারপর তালিম নিতে নিতে পড়াশোনা শুরু করেন, সাহিত্যে মন দেন। এখন তার বয়স 30-এর কাছাকাছি। মাদ্রাসায় পাঠ শেষ করেছিলেন। যেমন জ্ঞান তেমন চেহারা, ফর্সা রং, খয়েরি দাড়ি, বড় বড় কালো চোখ, বাঁকা ভোমা, টানা ভুরু, দোহারা ছিমছাম গড়ন, হাত আর পা সুগঠিত, দেখে মনে হয় জীবন্ত কবিতা। লুৎফি হস্তলিপি বিশারদ। এত সুন্দর তার লেখা যে এমনকি যারা নিরক্ষর তারা পর্যন্ত অপরূপ শিল্প সৃষ্টি বলে এর তারিফ করত। বই নকল করে তিনি জীবিকা নির্বাহ করতেন। লুৎফির কবিতা রূপের দিক থেকে সাধারণ, বক্তব্য তুচ্ছ, কিন্তু লোকটি এত অমায়িক, প্রত্যুত্তরে এত চটপটে ও সরস যে তার কথাবার্তা শোনাটাই একটা আনন্দ। এমন সব ব্যর্থক শব্দ তিনি ব্যবহার করতেন যেগুলি মনে হতো সরল, কিন্তু যাতে ছাপ থাকত ব্যঙ্গ বা প্রশংসার। তাছাড়া অন্যদের বক্তব্যের অর্থ যেভাবে তিনি করতেন তা স্বয়ং বক্তার কাছে অভিনব মনে হতো। অতিথিদের আর একজন হলেন নাপিত মোল্লা রহমত। বাল্যকালে নাপিতের কাজ শুরু করেন, মাদ্রাসায় ঢোকার পরও ছাড়েননি। এতেই তার জীবিকা নির্বাহ হতো। আরও পরে পড়াশুনোর সঙ্গে সঙ্গে তিনি ধনী সওদাগরের ব্যবসা সংক্রান্ত চিঠিপত্র লিখে জীবিকা নির্বাহ করতেন। বয়স প্রায় 30। লুৎফি ও লতিফজান মাকদুমের সহপাঠী। পড়াশুনোয় মন কখনো দেননি। সাহিত্যের ব্যাপারে বিশেষ আগ্রহ তার ছিল না। মেজাজটা নরম, মোল্লা সুলভ দম্ভের ছিটেফোঁটা নেই। আত্মসন্তুষ্ট আত্মভিমানী গোঁড়া লোকদের তিনি দুচক্ষে দেখতে পারতেন না। বলতেন তার একমাত্র ধর্মগুরু হলো পোলাও। জীবিকার সন্ধানে বা আনন্দ লাভের জন্য যেখানেই তিনি যেতেন সেখানেই নানা মজার গল্প জোগাড় করতেন, বা অদ্ভুত সব অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে এসে বন্ধু ও সহপাঠীদের কাছে বেশ রসিয়ে রসিয়ে বলতেন সেসব। লতিফজান মাকদুম বলেন, তুমি দেখছি চুল ছাঁটা ছেড়ে গল্প ছাড়তে শুরু করেছ। দলের আর একজন ছিলেন মোল্লা উকিল। বিজ্ঞান বা সাহিত্যের কথা একেবারে তার অজানা। রসালাপে কোনো মজা পেতেন না। একমাত্র গুণ তার নম্র ও হাসি খুশি স্বভাব। কোনো কিছুতেই চড়তেন না। তাকে নিয়ে সহপাঠীরা যা কিছু ইয়ার্কি করুক হাসি মুখে সব সহ্য করে শুধু হাত নাড়তেন। উপস্থিত ছিলেন কুলাবের মোল্লা বুরহান। বছর 30-এর মোটাসোটা লোক, গোলগাল শ্যামবর্ণ মুখে প্রকাণ্ড কালো দাড়ি, চোখ সর্বদা জল জ্বলে। চমৎকার গল্প বলতেন। পাহাড়ি আর রুক্ষতার সঙ্গে
বোখারাবাসীর সুমধুর মার্জিত আদব কায়দার সংমিশ্রণ ঘটেছিল তার মধ্যে। এককালে তিনি মুশতকি ছদ্মনামে অতি সাধারণ কবিতা লিখতেন। মুশতকি অর্থ আকাঙ্ক্ষা, কিন্তু লুৎফি ইচ্ছে করে মুশিতগি, পাহাড়ের ইঁদুর উচ্চারণ করাতে নাম বদলে তিনি রাখেন বিসমিল, অর্থাৎ গলার কাটা, এই মর্মে যে লুৎফি জিহ্বার আঘাতে তাকে কেটেছেন। পাহাড়ের মানুষ সেখানে ফিরে যাবার জন্য 2 বছর আগে পড়াশোনা ছেড়ে দেন। মাত্র কিছুদিন আগে মাদ্রাসায় ফিরেছেন। কিন্তু মাদ্রাসার পড়াশুনোই পিছিয়ে পড়ার মানে সহপাঠীদের দল ছাড়া নয়, তাই দলে আবার আসতে দেওয়া হয় তাকে। 2 বছর কেন আসেননি সে প্রসঙ্গে বুরহান নিচের গল্পটি বলেন। একটি গ্রীষ্মে ঠিক করলাম যা পড়েছি তা ঝালিয়ে নেবার এবং ভবিষ্যৎ পাঠের প্রস্তুতির জন্য কোনো নিরালা জায়গায় চলে যাব। সেখানে আবার মাগনা খাবারের ব্যবস্থা থাকা চাই। লোকে বলল, খোঁজা উবনের সমাধি মন্দির ঠিক আমার লাকসই জায়গা। জায়গাটার বর্ণনা করি। গল্পটির নাম দিতে পারি তীর্থযাত্রীর পাদুকা। জানেন তো, জায়গাটা মরুভূমিতে, বোখারার 40 কিলোমিটার উত্তর পশ্চিমে। রাস্তার অর্ধেকটা চষা ক্ষেতের মধ্যে দিয়ে গিয়েছে, বাকিটা ঊষর মরুভূমিতে। দুরূহ পথ। কোনো ক্রমে গন্তব্যে পৌঁছলাম। কাছাকাছি কোনো গ্রাম নেই, পানি, ঘাস বা গাছের চিহ্ন নেই। দালান বলতে শুধু সমাধি মন্দির, তাতে খোঁজা উবনের কবর ছাড়া আর একটি মাত্র ঘর, যা চিল্লাখানা নামে পরিচিত। চিল্লাখানা হলো এক ধরনের কুঠুরি যাতে লোকে 40 দিন উপবাস ও প্রার্থনায় কাটাত। নোনা পানির একটা গভীর কুয়ো, সে পানিতে শুধু রোগীর চিকিৎসা হতো, কিন্তু এ পানি খেলে সুস্থ লোকেরা অসুস্থ হয়ে পড়ত। খাবার পানি গাধা বা ঘোড়ার পিঠে ভিস্তিতে আনতে হতো দূরের একটা গ্রাম থেকে। সমাধি মন্দিরের বাইরে আরাধনার ঘর, বারান্দা ও খাবার জায়গা। খাবার জায়গার নাম ছিল মহান পীরের বৈঠকখানা। সমাধি মন্দিরের উত্তরে উঁচু দেওয়াল ঘেরা বড় একটি মহাল, সমাধি মন্দিরের অসির সম্পত্তি। বছর 70-এর লোকটি বেঁটে মোটা, গোল লাল মুখ, সাদা দাড়ি। ইনি একাধারে মোল্লা এবং ধর্মবক্তা এবং অন্যান্য সমস্ত কাজও করতেন। কয়েকটি লোক খাটত তাঁর জন্য। সমাধি মন্দিরের চারপাশে লাল বালির টিলা পাহাড়ের মতো একদিকে গিয়েছে চার্য পর্যন্ত, অন্যদিকে খোরেজম পর্যন্ত। উত্তরে কিজিলকুম মরুভূমি পর্যন্ত তাদের বিস্তার। আশেপাশের জায়গা অনুর্বর, ভেড়ার পাল নেই, কিন্তু সমাধি মন্দিরের খাবার জায়গায় কখনো খাসা খাদ্যের অভাব হতো না। খাবার আনত তীর্থযাত্রী, রুগ্নলোক আর অচির শিষ্যরা। শুনলাম অগুন্তি উপহার আর দানের দৌলতে অচির ভাড়ার ঘর ময়দা, গম, চাল আর জবে প্রায় ফেটে পড়ছে। ঘোড়াগুলোই তেল উপচে পড়ছে। চারণভূমিতে গাদা গাদা ভেড়া। তাছাড়া আশপাশের গ্রামের অনেকখানি জমি তিনি হাতিয়ে নিয়েছেন। তার অনেক চেলা বেগার খাটে খেতে। খাবারের বৈচিত্র্য প্রথমে দেখে মনে হলো নরকের গভীরে একটা স্বর্গে এসে পড়েছি। পরে বুঝতে পারলাম যে এ স্বর্গে 3 দিনের বেশি ঠাঁই কারো মেলে না, হোক না কেন সে তীর্থযাত্রী, ভবঘুরে বা ভিখিরি। চমৎকার খাবার দেখে তাদের চোখ জ্বলে উঠত, জিভ দিয়ে পানি গড়াতো, লোভে ভরে যেত বুক, কিন্তু তাদের পাততাড়ি গুটোতে হতো। লোকে বলতো, পীর চান না তারা 3 দিনের বেশি থাকে। পীরের জন্য নৈবেদ্য নিয়ে আসা চাষিদেরও বেশিক্ষণ থাকা হতো না, তাদের কাজে ফিরে যেতে হতো তাড়াতাড়ি। নৈবেদ্য দিয়ে কয়েক ঘোড়া মঙ্গল বাড়ি নিয়ে বেশিরভাগ চাষি সেই দিনই ফিরে যেত। পীরের ইচ্ছের কথা না ভেবে 40 দিন ওখানে থেকে যাব ঠিক করলাম। চিল্লাখানায় উঠে দিনে 3 বার চেলা ও তীর্থযাত্রীদের সঙ্গে যেতাম খাবার জায়গায় পেট ভরে খেতে। 3 দিনের দিন ভোরবেলায় ঘুম ভেঙে দেখলাম আমার জুতো জোড়া বাইরের দিকে মুখ করে রাখা, পা গলালেই হলো। প্রথমে ব্যাপারটায় বিশেষ নজর দিইনি, ভাবলাম আমাকে চাকরটা যে সমীহ করে তার চিহ্ন এটা। কিন্তু ব্যাপারটা বারবার হচ্ছে দেখে বিব্রত লাগলো। শোনো দোস্ত, চাকরকে বললাম, তুমি আর আমি দুজনেই মানুষ, আমার জুতো জোড়া যত্ন আর করো না, তাতে আমি লজ্জা পাই। কিন্তু আমি তো আপনার জুতো বাইরে রাখি না, সে বলল। তাহলে কে রাখে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। পীর। কোন পীর? এখানে যার সমাধি সেই খোঁজা উবন। এমন প্রত্যয়ের সঙ্গে কথাটা বলল যেন পীরকে জুতো জোড়া বাইরে রাখতে সচক্ষে দেখেছে। লোকটির উত্তরে আমার আরও অবাক লাগলো। বুঝতে পারলাম এর পেছনে কোনো রহস্য আছে। সেটা বের করার জন্য অত্যন্ত আগ্রহে তাকে জিজ্ঞেস করলাম,
মহান পীর আমার জুতো বাইরে রাখবেন কেন? আমাকে কি তিনি বিশেষ অনুগ্রহ দেখাচ্ছেন? না, অসন্তোষ জানাবার জন্য করছেন। চলে যাবার সময় হয়েছে, কাউকে বোঝাতে হলে খোঁজাও বোন জুতা বাইরে রেখে দেন। লোকটা যদি তখনও না যায়, তাহলে তার কুষ্ঠ হবে। এবারে জুতোর রহস্যটা জানা গেল কেন তীর্থযাত্রী, ভবঘুরে বা ভিখিরিরা 3 দিনের বেশি এখানে আস্তানা গাড়তে পারে না। মনে মনে হেসে নিজেকে বললাম, এখানে চমৎকার খানা মিলছে, সেটা ভাঁওতায় পড়ে এত সহজে ছাড়বার পাত্র আমি নই। চাকর বাকরদের দিয়ে আমাকে ঘাড় ধরে ওছি বের না করে দেওয়া পর্যন্ত নড়ছি না এখান থেকে। সেই রাত্রে নৈবেদ্যদাতা ও ভক্তরা সবাই প্রার্থনা কক্ষের বারান্দায়, বৈঠকখানায় এবং অন্যত্র গভীর ঘুমে মগ্ন হয়ে পড়লে আমি তাদের জুতো বাইরে রেখে ঘুমোতে গেলাম। ভোরবেলায় বেরিয়ে দেখলাম অতিথি আর ভক্তরা সবাই চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কেমন যেন ক্ষুব্ধ বিমর্ষ চেহারা প্রত্যেকের। বোধহয় ভাবছে, আমাদের থাকায় পীরের যখন অনিচ্ছা, তখন আমাদের কপালে কি আছে কে জানে। তখন থেকে রোজ রাত্রে সবাইয়ের জুতো বাইরে রেখে দিতাম। ফলে গ্রামে গ্রামে গুজব রটে গেল যে ওসি, তার চাকর বাকর এবং আমি ছাড়া আর কাউকে চান না খোঁজাও বোন। সমাধি মন্দিরে নৈবেদ্যদাতাদের আসা বন্ধ হয়ে গেল। একদিন স্বয়ং অছি হাজির হলেন চিল্লাখানায়। মুখটা এত লাল কখনো দেখিনি, চোখ বাঘের মতো জ্বলজ্বলে। ভাবলাম এবার মানে মানে কেটে না পড়লে গলা ধাক্কা দিয়ে ভাগাবে। নমস্কার জানাবার জন্য উঠে দাঁড়ালাম। ইঙ্গিতে বসতে বললেন, এমনকি জোর করে বসিয়ে দিলেন আসনে। তারপর গুরুর সামনে চেলা যেমন সসম্ভ্রমে বসে, ঠিক তেমনিভাবে আসনপিড়ি হয়ে বসে তিনি মুখটা আমার মুখের খুব কাছে এনে যেন গোপন কিছু বলছেন, কথা বলতে শুরু করলেন। মুখে মদের গন্ধ। কখনো ভাবিনি এরকম একটা পবিত্র স্থানে এ গন্ধ পাব। বুঝলাম বাড়িতে তৈরি যে মদ শরিয়া মতে পানযোগ্য, তা খেয়ে শক্তি সঞ্চয়ের চেষ্টা করেছেন। কিন্তু মুখ দেখে মালুম হলো শক্তি সঞ্চয়ের জন্য নয়, আমার সঙ্গে আলাপের সাহস পাবার জন্য মদ্যপান করেছেন। দেখে মনে হচ্ছে মহান পীরকে আপনি ভয় পান না? খেকিয়ে জবাব দিলাম, না। তাকে বাগে পেয়েছি মনে হলো। আমাকে তাড়াবার চেষ্টা করলেই যাবার আগে চাকর বাকর চেলাদের সবাইকে পাদুকার গোপন কথাটা ফাঁস করে দেব বলে মনস্থির করেছিলাম। কিন্তু অছি বললেন, তাহলে এটা পীরের সমাধি মন্দির নয়, আপনার নিজের বাসা। কিন্তু একটা অনুরোধ, পীর যে জুতো বের করে দেন সেটার ওলট পালট করবেন না। আর গোপন কথাটা কাউকে বলবেন না। কথায় বলে না, গোপন যা তা গোপন থাকাই ভালো। দেখলাম আমার সঙ্গে ঝগড়া নয়, একটা বোঝাপড়া করতে চান। এখানে এসেছেন সেজন্যে আপনার এটা প্রাপ্য আমার কাছে বলে তিনি বান্ডিল বের করে আমার সামনে রাখলেন। শহরে ফিরে যাবার আগে এছাড়া একটা আলখল্লা ও পাগড়িও পাবেন আমার হিতৈষীর কাছ থেকে। অছি বেরিয়ে গেলেন দ্রুত পায়ে। বান্ডিল খুলে দেখলাম 100 বোখারা টাঙ্গা, অর্থাৎ 15 রুবল। সেদিন থেকে আর খাবার জায়গায় যেতে হতো না। চিল্লাখানায় আমার জন্য আসতো সেরা খাবার। অন্যদের মিলতো হাতে গড়া রুটি, আমার কাছে আসতো ময়দার চেয়ে ভালো কেক। আমার জামা কাপড় ধোয়ার জন্য একটা ঝি রাখা হলো। তখন আর অতিথি নই, স্বয়ং অছির বাড়ির লোক। চাকর বাকরেরা দারুণ খাতির করত আমাকে। এক কথায় বাঘের ঘরে ঘোগ হয়ে দাঁড়ালাম। মোল্লা বুরহান চা শেষ করে আর একটা গল্প আমাদের শোনালেন। তার নাম দেওয়া যেতে পারে মরুভূমির সেই মেয়েটি। মেয়েটি বলল, মা মারা যান আমি যখন 18 বছরের। বাপ মায়ের একমাত্র সন্তান আমি। মা লিখতে পড়তে জানতেন, আমাকেও শিখিয়েছিলেন। যখন 16 পা দিলাম, মা ভাবলেন এবার বিয়ে দেওয়া দরকার। জীবনের শেষ 2টি বছর তিনি সারা দেশে সুপাত্রের তল্লাশ করেন, কিন্তু পাত্তা মিলল না কারো। ব্যাপারটা এই যে আমার বাবা খোঁজাও বোনের সমাধি মন্দিরের যিনি অসি, তিনি নিজে খোঁজা এবং খোঁজারা জ্ঞাতিবর্গের বাইরে মেয়েদের বিয়ে দেয় না। আমাদের জ্ঞাতিদের মধ্যে কম বয়সের পাত্র পাওয়া গেল না, তাই মায়ের আশ মেটার আগেই তার মৃত্যু হলো। বছর ঘুরতে না ঘুরতে বাবা আবার বিয়ে করলেন। সৎমা আমাকে দিয়ে সংসারের সব ভারী আর বাজে কাজ করাতেন। কাজের পর বই পড়ছি, তিনি আমাকে খোঁটা দিতেন এই বলে যে বই পড়ায় মেয়েদের চরিত্র খারাপ হয়ে যায়। পড়া বন্ধ করার জন্য অন্য একটা কাজ বের করতেন আমার জন্যে। রাত্রে শুনতাম বাবার কাছে নালিশ করছেন, আপনার মেয়ে গুচ্ছির বাজে কবিতা পড়ে, পড়া বন্ধ করুন, ওকে আর পড়তে দেবেন না, যত তাড়াতাড়ি পারেন বিয়ে দিয়ে দিন।
যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার ইচ্ছে আমারও ছিল। বর 70 বছরের বুড়ো হলেও ক্ষতি নেই, জঘন্য সৎমার হাত থেকে তো রেহাই পাবো। কিন্তু পাত্র কই? আমাদের জ্ঞাতিবর্গ যেন লোপ পেয়েছে। জ্ঞাতিরা সবাই চেলা আর ভক্তদের মেয়েদের বিয়ে করে। প্রতিজ্ঞা পূরণের জন্য মেয়েদের সঁপে দেওয়া হয় তাদের হাতে, যেন গরু ভেড়া। এমন অবস্থায় মরুভূমিতে পড়ে থাকা আমার মতো দুর্ভাগা মেয়ের বর জুটবে কেমন করে? 4 বছর পর সৎমা মারা গেলেন। কিছুদিন পরে বাবা আবার বিয়ে করেন। এটি এবার আগেরটির চেয়েও এক কাঠি সরস। আমার জন্য নতুন জামা কাপড় কিনতে বাবাকে বারণ করে দিলেন, শুধু তা নয়, দুর্ভাগা মায়ের জামা কাপড়ও আমাকে পরতে দিতেন না। তিনি বলতেন, বউয়ের জিনিস অন্য বউ পাবে, মেয়ে নয়। বাড়ির জিনিস চুরি করে তিনি আত্মীয় স্বজনদের দিতেন। বাবার সেটা সহ্য হলো না, বাড়ি থেকে দূর করে দিলেন তাকে। তখন থেকে আমি গৃহকর্ত্রী। সিতোরাকে আমার ঝি করলাম। তখন ও 9 বছরের মেয়ে। অনাথ মেয়েটিকে বোনের মতো ভালোবাসি। আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু ও। বোখারায় 50 বছর বয়সের একটি বিপত্নিক থাকতেন, খোজাও বোনের বংশধর। বাবার কাছে ঘটক পাঠালেন তিনি। শুনলাম বাবা ঘটককে বলছেন, আমি বুড়ো হতে চলেছি, বউ নেই, ও আমার একমাত্র সন্তান, সংসারের ভার ওর হাতে। তাই এমন লোকের সঙ্গে বিয়ে দেব যে আমার বাড়িতে থাকতে রাজি। পানিপ্রার্থীর নিজের বাড়ি, শহরে ব্যবসা, তাই সে রাজি হলো না। বুঝলাম আমাকে চিরকুমারী হয়ে থাকতে হবে। খোজাও বোনের কোনো বংশধর শহর ছেড়ে মরুভূমিতে কঞ্জুস আর লোভী শ্বশুরের বাড়িতে থাকতে রাজি হবে না। প্রেম দূরে থাক, কৌতূহল ভরেও কোনো মরদের দিকে কখনো তাকাইনি। কিন্তু একদিন এমন একটি মানুষ এলো যে খোজাও বোনের বংশধরের হালচালের বিরুদ্ধে দাঁড়াতে পারে সাহস করে। এই হালচালের ভুক্তভোগী আমি। হালচাল ভাঙতে পারে এমন লোকটির সাহস ভালো লাগলো। বাড়ির দেয়াল আর দরজার আড়াল থেকে নজর রাখলাম তার ওপর। ক্রমে ক্রমে তার প্রতি অনুরাগ বেড়ে গেল। শেষ পর্যন্ত এসে পড়লাম সেই দশায় যাকে কবিরা বলে প্রেম, আর যাতে সাপে কাটা লোকের মতো তারা গোঙায়। কথাটা মনে পড়াতে বেশ বিচলিত হয়ে গভীর দীর্ঘ নিঃশ্বাস মোচন করল মেয়েটি। আমার মনে হয় তরুণ হৃদয় মাত্রেই প্রেম আছে, সে বলে চলল। কিছুদিন সে প্রেম চুপচাপ থাকে, বাঁধের পানির মতো। তারপর বেরিয়ে আসার পথ বের করে সেদিকে চলতে থাকে। প্রথমে ক্ষীণধারায়, তারপর স্রোতে। সে স্রোত ক্রমশ এত প্রবল হয়ে ওঠে যে কেউ রুখতে পারে না। সমস্ত বাধা ঝেঁটিয়ে সাফ হয়ে যায়। আমার প্রেম সেরকম। আমার দিকে এমনভাবে মেয়েটি তাকালো যেন জবাব চাই। সেই ভাগ্যমন্তটিকে শুধালাম। মেয়েটি আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। আমার হাবভাব বা এইমাত্র যা বললাম তা থেকে যদি আঁচ না করে থাকেন তাহলে মুখ ফুটেই বলি, আপনি। হাসিতে তার দাঁত ঝিকঝিকিয়ে উঠল। আপনি জুতোর চালাকিটা ফাঁস করে বাবাকে হাস্যাস্পদ করেন, ফাঁদে ফেলেন। আপনাকে দেখেই আমার আশা হলো কয়েকটা উপনিরেওয়াজ ভাঙা সম্ভব। আমাকে আপনি জীবন্ত করে তোলেন, অন্তরে জাগান যৌবনের আশা আকাঙ্ক্ষা। আমার যৌবন বাসনা আপনার কাছেই মাথা নত করে বশ্যতা মেনেছে। ভেবে পেলাম না কি বলি, কি করি। শুধু জানতাম ওর প্রেমে আমি পাগল। সবাইকে সাক্ষী করে আপনার ধর্মপত্নী হওয়ার ইচ্ছে আমার আছে। লুকোচুরি কিছু আমার দ্বারা হবে না, মেয়েটি বলল। আমি সর্বান্তকরণে তৈয়ার, জবাবে বললাম। কিন্তু তোমার নাছরবান্দা বাবাকে কি করে বোঝাই? ফিকির একটা আছে, কিন্তু তাতে আপনাকে বেশ একটা প্রয়াস করতে হবে। ব্যগ্রভাবে জিজ্ঞেস করলাম, সেটা কি? ব্যাপারটা বুঝিনি। জান কবুল করতে রাজি। আপনার জান গেলে সে ফিকিরে আমার কি লাভ? হেসে সে বলল, শুনেছি খোজারা কেউ কেউ জ্ঞাতিদের মধ্যে পাত্র খুঁজে না পেলে মোল্লাদের সঙ্গে মেয়েদের বিয়ে দেয়। ওদের মতে খোঁজার চেয়ে মোল্লারা খারাপ নয়। বাবাকে ব্যাপারটা বুঝিয়ে রাজি করাতে পারে এমন ঘটককে আপনার খুঁজে বের করতে হবে। ঘাগি নেকড়েকে ঠকাবার মতো শেয়াল কোথায় খুঁজে পাবো ভাবতে লাগলাম। আমার দ্বিধা দেখে মেয়েটি বলল, আপনি হয়তো মরুভূমিতে থাকতে চান না। বাবার শর্ত মেনে নিচ্ছেন, শুধু তার ভান করা দরকার। বিয়ের পর শরিয়া মতে আমি আপনার দাসী হয়ে যাব, আর আপনি এখান থেকে চলে যেতে পারেন, যা আপনার খুশি। বোখারায় আমাকে নিয়ে গেলে সেলাই করে বা মেয়েদের লেখাপড়া শিখিয়ে কিছু রোজগার করতে পারবো। তার বাবাকে বোঝাবার ক্ষমতা আমার আছে কিনা সে বিষয়ে ঘোরতর সন্দেহ থাকা সত্ত্বেও মেয়েটিকে বললাম তাই করব। মাথার উপর দিয়ে যখন চাঁদ চলে গেছে, পূব আকাশে মিনারের মতো একটি আলোর রেখা ফুটে উঠেছে। উঠতে উঠতে মেয়েটি বলল,
আপনি আমার যৌবনের সমস্ত বাসনাকে আবার জাগিয়ে তুলেছেন। আজ থেকে আমার ভাগ্য আপনার হাতে। আমিও উঠে দাঁড়ালাম। ওকে জড়িয়ে ধরাতে কাছে সরে এলো। অধরে অধরের স্পর্শ, কালের যাত্রার কথা ভুলে গেলাম। ভোরের ফিকে আলো তখনই দেখা দিয়েছে মাথার উপরে। সত্যি খারাপ কিছু করার আগে ছাড়াছাড়ি হোক, সে বলল। আমাকে ছেড়ে দ্রুত পদে চলে গেল। ঘুরপথে সমাধি মন্দিরে ফিরে চিল্লাখানায় বসে রইলাম। পরের দিন শহর থেকে ফিরে এলেন ওছি। দর্শনার্থীদের মধ্যে আমি প্রথম। তার সঙ্গে মুলাকাতে, তার আলাপে খুশি হবার একটা ভান করলাম, কিন্তু বেশিক্ষণ থাকিনি। যদি বিরক্ত ও ক্লান্ত বোধ করেন, তখন থেকে সুযোগ পেলেই তার সঙ্গে দেখা করে তার ব্যক্তিগত জীবন ও পরিবার সম্বন্ধে নানা প্রশ্ন করতাম। কিন্তু ঘাঘি শেয়াল তিনি, অত্যন্ত সংক্ষেপে জবাব দিতেন। পারিবারিক বিষয়ে কিছু খোলাখুলি বলতেন না। তার সঙ্গে ঘনিষ্ঠ কথাবার্তার কোনো সুযোগ হতো না। দিন কাটতে লাগলো। আমি কিন্তু এগোতে পারলাম না মোটেই। শীতরা মাঝে মাঝে এসে মেয়েটির শুভেচ্ছা জানাতো, জিজ্ঞেস করতো ব্যাপার স্যাপার কেমন চলছে, কিন্তু বুড়ো জায়গা ছেড়ে কোথাও না নড়াতে মেয়েটির সঙ্গে দেখা হতো না। একদিন খোজা বাহাউদ্দিনের বংশধর 60 বছরের একটি বিপত্নিক ঘটক পাঠালো, কিন্তু ওছি অসম্মতি জানালেন। তার সঙ্গে দেখা করে তার অসম্মতির কথা যেন কিছু জানি না এমনভাবে বিবাহ প্রস্তাবের জন্য আনন্দ প্রকাশ করলাম। তিনি জানালেন যে রাজি হননি, এবং কেন হননি সেটা খুলে বললেন। আমরা হলাম গিয়ে মোহাম্মদের তৃতীয় বন্ধু মহান ওসমানের বংশধর, আর বাহাউদ্দিনী খোজাদের পূর্বপুরুষ হল বাহাউদ্দিন নকশবন্দ। তিনি মাত্র 25 বছর আগে দরবেশদের একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর এই খোজারা উপাধিটা গ্রহণ করে। বাহাউদ্দিন নকশবন্দের দাদার নাম কেউ জানে না। যদি শুনি যে ও বোখারার প্রাক ইসলাম অগ্নি উপাসকদের বংশধর, তাহলেও অবাক হব না। বাহাউদ্দিনীরা আমাদের মেল নয়। ওদের ঘরে আমাদের মেয়েকে দেব কেমন করে? শুনেছি আপনার মেয়ে এখন অরক্ষণীয়া। আমি বললাম, শরিয়া মতে মেয়ের বয়স হবার সঙ্গে সঙ্গে বাপের উচিত তার বিয়ে দেওয়া। অনেকদিন মাদ্রাসায় যায়নি বটে, কিন্তু শরিয়া আমারও জানা আছে। তিনি উত্তরে বললেন, অবস্থা বুঝে ব্যতিক্রমের কথা শরিয়ায় আছে। একটা জায়গায় বলেছে প্রয়োজন হলে করা চলে। মেয়ের যোগ্য পাত্র পেলে আমি চাই সে যেন আমার এখানে থাকে, কিন্তু সবই অদৃষ্টের হাতে। আমার মেয়ের বয়স যা জানেন সেটা ভুল। ও সবে 17 পেরিয়েছে। অবশ্য শরিয়া মতে 9 বছর বয়সে মেয়ের বিয়ে দেওয়া চলে। নিয়মটা ভালো, কেননা তাতে ওদের অচেনা লোকের নজরের বাইরে রাখা যায়। শরিয়া মতে, আমি বললাম, খানদানিতে মোল্লারা খোঁজার সমান। খোঁজাদের মধ্যে সুপাত্র না মিললে ভালো দেখে মোল্লা জোগাড় করতে পারেন। কথাগুলোর কি প্রতিক্রিয়া হয় তা দেখার জন্য থামলাম। দুর্ভাগ্যক্রমে অছির মুখে বিরক্তি ফুটে উঠল। তবু বলে চললাম, অবশ্য সব মোল্লাকে বিশ্বাস করা যায় না। যে মোল্লা আপনার জামাই হতে চায়, তার আপনাকে বান্দার মতো সেবা করা চাই। শহরে বাড়ি থাকবে না, এখানে বরাবর আস্তানা গাড়বে। তাছাড়া এখানকার রহস্য সে গোপন রাখবে, অলৌকিক ক্রিয়া সাধনে সাহায্য করবে আপনাকে। এ ধরনের গুণী মোল্লা পেতে আপনার বিন্দুমাত্র অসুবিধে হবে না। আর ধনী জামাই নিয়ে কি হবে আপনার? আপনার নিজেরই তো যথেষ্ট ধন। আল্লাহ করুন 12 হোক। এসব গুণ যার আছে, সেরকম গরিব জামাই পেলে আপনার ধন সম্পদ বাড়বে। ঠিক নিজেকে জামাই করার প্রস্তাব জানানো হলো, কেননা গুণের তালিকাটি আমার সঙ্গে পুরো খাপ খায়। আমার মতলব বুঝে বুড়ো শেয়াল সঙ্গে সঙ্গে নিজের বিরাগ ঢাকার জন্য খুশির একটা মুখোশ চাপালো, কিন্তু আমার তীক্ষ্ণ দৃষ্টি সে মুখোশ ভেদ করল। কার কথা বলছি তা না বোঝার ভান করে প্রসন্ন মুখে তিনি বললেন, সত্যি এরকম মোল্লার হদিশ যদি পেতাম তাহলে খুব ফলাও করে বিয়ে দিতাম। সব খরচা আমার। আপনি যেসব গুণের কথা বলছেন, সেরকম কোনো মোল্লাকে শহরে গিয়ে বের করে বলে কয়ে ঘটকালির জন্য খানদানি বংশের কোনো মানি লোককে পাঠাতে বলবেন? তার ইচ্ছেটা শুধু আমাকে প্রত্যাখ্যান নয়, বাড়ি থেকে বিতাড়ন করা। নিশ্চয়ই ভাবলেন, বিয়ে পাগলি অতি সমত্ব মেয়ের কাছাকাছি বিবাহ প্রার্থী কোনো যুবকের থাকা বড় বিপজ্জনক। ঘটকের হওয়া চাই খানদানি বংশের মানি লোক। ভালো করে তিনি জানেন যে আমার মতো গরিব বাউন্ডুলের জন্য ঘটকালি করতে এমন লোক রাজি হবে না। কথাবার্তার ফলে বেজায় দোটানায় পড়ে গেলাম। সুপাত্রের খোঁজে যত শীঘ্র পারি শহরে যাওয়া দরকার, কিন্তু আমার মতলব মেয়েটিকে না জানিয়ে কি করে যাই। শেষ পর্যন্ত একটি চেলার বিয়েতে অছি গেলেন জন্দর জেলায়।
চিল্লাখানা থেকে এক চুল নড়লাম না। কখন সিতোরা আসে? আসতে দেরি হলো না তার। আপনাকে সালাম জানাচ্ছেন বিবি, সে বলল। ওর বাবা আজ রাত্রে ফিরবেন। উনি আপনাকে বলেছেন অন্ধকার হলেই পাশ দরজায় যেতে, আপনার জন্য ইন্তজার করবেন। আবার প্রিয়তমার সঙ্গে দেখা হবে, হৃদয় নেচে উঠল। কিন্তু জানতাম এই শেষ দেখা, ভেবে অসহ্য লাগলো। তাছাড়া ওকে মিথ্যে বলতে হবে। ওর বাবা আমাকে প্রত্যাখ্যান করেছে জানতে পারলে ওর স্বাস্থ্য, এমনকি ওর জীবন পর্যন্ত বিপন্ন হবে। তাড়াতাড়ি রাত হয়ে এলো, আমাদের ভবিষ্যতের মতোই কালো রাত্রি। মহালের উঁচু বাইরের দেয়াল বরাবর আস্তে আস্তে চললাম নির্দিষ্ট জায়গার দিকে। পাশ দরজায় পৌঁছবার সঙ্গেই মেয়েটি বেরিয়ে এলো। পরনে শাটিনের কালো পোশাক, অন্ধকারের সঙ্গে মিলিয়ে গেছে। মাথা অনাবৃত, বেনি না বাঁধা চুল কালো ঢালে নেমেছে হাঁটু পর্যন্ত। তার দিকে হাত বাড়িয়ে দেবার আগেই সে আমার কবজি চেপে ধরে দেয়ালের কাছে টেনে নিল। দুজনে দুজনের দিকে তাকিয়ে রইলাম, বিবর্ণ, নিস্পন্দ। খুশি মনে ও বলল, বাবাকে কি বলেছেন শুনেছি, বেশ চালাকের মতো বলেছেন। মনে হলো আপনাকে বাবা বুঝেছেন আর মনে মনে গ্রহণ করেছেন, কিন্তু সেটা সহজে স্বীকার করতে তো পারেননি, তাই আপনাকে ঘটক পাঠাতে বললেন। কবে যাচ্ছেন? কবে ঘটক পাঠাবেন? এখনও এখানে রয়েছেন কেন? বাবার সঙ্গে কথাবার্তার পরেই যদি যেতেন, তাহলে এতদিনে আপনার ঘটক সব ঠিকঠাক করে ফেলত। শুভ কাজে দেরি করা উচিত নয়, দেরি করলে ফসকে যায় প্রবাদ আছে। আমাকে বলা অছির কথায় বিশ্বাস করেছে, পরিষ্কার বোঝা গেল। সব প্রশ্নের জবাব না দিয়ে শুধু জানালাম কেন তখনও যাইনি। তক্ষুনি চলে যাবার ইচ্ছে ছিল, কিন্তু তার আগে তোমার সঙ্গে দেখা করা উচিত, তাই নয়? বেশ, এখন তো আমার সঙ্গে কথা হলো, আমার সম্মতিও পেলেন। কবে যাচ্ছেন? তোমার বাবা ফিরে এলেই তার মত নিয়ে রওনা হব। বাবা তো এলেন বলে সিতোরাকে নজর রাখতে বলেছি। ঘোড়ায় চেপে ফটকে এলেই ও গলা খাকারি দেবে। একটা ভালো খবর আছে, বাবা আপনার জন্য নতুন একটা আলখাল্লা, একটা টুপি আর একটা পাগড়ি করিয়েছেন। মনে হচ্ছে ভাবি জামাইকে ঘটকের কাছে পাঠাবার আগেই সাজগোজ করাতে চান। যে বেশভূষা ওর কাছে শুভ লক্ষণ বলে মনে হয়েছে তা আর কিছু নয়, পাদুকা রহস্য গোপন রাখার দাম। কিন্তু ওকে হতাশ করার ইচ্ছে হলো না। ভালো খবরের জন্য ধন্যবাদ জানালাম। কাল সকালে তোমার বাবাকে বলবো আমি যাচ্ছি। আমার চোখে পানি এসে গেল। হাত ছাড়িয়ে একপাশে সরে যাবার চেষ্টা করলাম, কিন্তু ও যেতে দেবে না আমাকে। আরও কাছে সরে এলো। দুজনে দুজনকে আঁকড়ে ধরলাম। তখন ও দেখলো আমি কাঁদছি। কাঁদছেন কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো। চোখের পানি ফেলার মতো কিছু তো আর নেই। যেতে হবে বলে কাঁদছি। আমাদের মধ্যে 10 ক্রোশের ব্যবধান হবে। কাঁদা আমারই উচিত, আপনার নয়। ছাড়াছাড়িতে আপনার চেয়ে আমার বেশি কষ্ট, কারণ আমি তো অপেক্ষায় থাকব। কিন্তু আমি হতাশ হয়ে পড়ছি না, কেননা সুদিনের আশা আছে। আপনি বেটা ছেলের মতো হন। আমার কান্না থামল না, তাই ঠাট্টা করে ও বলল, আপনি না থামলে আমিও কান্না জুড়ব, তখন দেখব আপনার কেমন লাগে। বুকে আমাকে চিপে রইল ও। পর মুহূর্তে সিতোরার গলা খাকারি কানে এলো। প্রিয়তমা তাড়াতাড়ি চুমু খেয়ে আমাকে ছেড়ে দিতে দিতে বলল, তাহলে আসি। ঘটক পাঠাতে দেরি করবেন না, আর তার পিছু পিছু চলে আসবেন, আপনার অপেক্ষায় থাকব। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সব শেষ। পরের দিন সকালে বোখারায় রওনা হলাম। জানতাম বুড়ো শয়তানটা আমাকে কিছুতেই আমল দেবে না, তবু শহরে পৌঁছিয়েই ঘটকের খোঁজ শুরু করলাম। ঘটক একজনকে পাঠাতেই হবে, নইলে মেয়েটি ভাববে আমি বেঈমান। তার চোখে অবিশ্বাসী হতে চাইনি। ঘটক পেলাম একজন, শেখরানগেজ পরিবারের খোঁজা। তাকে পাঠালাম। অছির মন মতো সে খানদানি বংশের মানি লোক। পরের দিন ঘটক ফিরে এলো। বাজারে অগছানো গরুর মতো ঢিমেতাল, ঠিক সেরকম ক্লান্ত বিমর্ষ মুখ। দীর্ঘযাত্রায় ততটা বিষণ্ণ হয়নি যতটা হয়েছে যে অপমানজনকভাবে অছি তাকে ভাগিয়ে দেন তাতে। অছি ঘোষণা করেন, এরকম বোকামি কখনো করব না আমি এমন জামাই চাই যে বিয়েতে পুরো 1 সপ্তাহ ধরে আশপাশের সমস্ত লোককে খানাপিনা করাবে, তাতে আমার মর্যাদা আরও বাড়বে। প্রত্যাখ্যানে অবাক হলাম না, ওটা তো আমি ধরেই নিয়েছিলাম, কিন্তু মনে হলো ঘটককে অছি কি বলেছেন সেটা আড়ি পেতে নিশ্চয়ই মেয়েটি শুনেছে। তাই উবনি খোঁজার পরিবারের লোকদের কাছে দুর্ভাগা মেয়েটির খোঁজ নিলাম। তারা বলল সে পাগল হয়ে যায়, নিজের ঘরে গলায় দড়ি দিয়ে মরে।
মেয়েটির করুণ সমাপ্তিতে ভয়ানক আঘাত পেলাম। অবশ্য এরকম একটা জিনিস যে ঘটবে বরাবর আমার আশঙ্কা ছিল। এবারে অসুখে পড়লাম। মনে হলো রাস্তায় রাস্তায় খালি পায়ে খালি মাথায় মজনুর মতো কেঁদে কেঁদে ঘুরি। আমারও বুদ্ধিভ্রংশ শুরু হলো। তারপর ভাবলাম বোখারার রাস্তা মজনুদের পক্ষে যথেষ্ট চওড়া নয়। ফিরে গেলাম দেশের পাহাড়ে। 1 বছর লাগলো অসুস্থতা কাটিয়ে উঠতে। 2য় বছর গেল শক্তি ফিরিয়ে আনতে। আর এখন আবার আপনাদের মাঝে হাজির বন্ধুগণ। মোল্লা বুরহানের কাহিনী শুনে অত্যন্ত বিচলিত বোধ করলাম আমরা। আমাদের মন ভালো করার উদ্দেশ্যে নাপিত মোল্লা রহমত মার্গিলানের একটি মেয়ের প্রেমে পড়া এমন একজন সওদাগরের গল্প শোনালেন, যার গোমস্তা স্ত্রীলোকের ছদ্মবেশে মিলনস্থলে এসে তাকে বোকা বানায়। গল্প শুনে সবাই হেসে উঠল। রাত 2টো পর্যন্ত পার্টি চলল। বোখারায় এই প্রথম সাহিত্যানুরাগী লোকদের সরস আলাপ শুনলাম। মাদ্রাসায় সাধারণত যা শোনা যায় তা থেকে অনেক তফাৎ। এদের তুলনায় আব্দুস সালাম আর তার সহকর্মীদের মনে হলো যেন লাশ। অতিথিরা উঠেছেন। আমাকে দেখিয়ে লতিফজান মাকদুম আমার শিক্ষক আব্দুস সালামকে বললেন, যদি ওর মনে হয় মাদ্রাসায় স্থান সংকুলান হচ্ছে না, তাহলে ওকে আমার বাড়িতে নিয়ে আসবেন। আমাদের সেবা করবে আর পড়াশুনো চালিয়ে যাবে। বেশ, বললেন আব্দুস সালাম। পরের দিন আমি লতিফজান মাকদুমের বাড়িতে উঠলাম। শেষ হলো মাদ্রাসায় আমার দিন যাপন। ধন্যবাদ।